তিথি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। অবশ্যই 18-19 বছরের মেয়েরা বিনা কারণে আয়নার সামনে দাঁড়ায়। তিথির বয়স 21, সেই হিসেবে আয়নার সামনে দাঁড়িয়ে থাকার একটা অর্থ বার করা যেতে পারে। এই বয়সের মেয়েরা অন্যের মাঝে নিজের ছায়া দেখতে ভালোবাসে, যে কারণে পুকুর দেখলেই পুকুরের পানির উপর ঝুঁকে পড়ে। আয়নার সামনে থমকে দাঁড়ায়, নিজেকে দেখতে বড় ভালো লাগে। তিথির বয়স 21 হলেও এইসব যুক্তি তার বেলায় খাটছে না, কারণ ঘর অন্ধকার, আয়নায় কিছুই দেখা যাচ্ছে না। যদিও বাইরের শেষ বেলার আলো এখনও আছে, সেই আলোর খানিকটা এ ঘরে আসা উচিত, কিন্তু আসছে না। বৃষ্টির জন্য দরজা জানালা বন্ধ করে রাখা হয়েছে। সারাদিন অবিশ্রান্ত বর্ষণ হয়েছে, এখন বৃষ্টি নেই। দরজা জানালা অবশ্যই খোলা হয়নি, কারণ আবার বৃষ্টি আসবে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। এই ঘরে সে ছাড়াও আরও একজন মানুষ আছে, তার বাবা, শিয়ালজানি হাই স্কুলের রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জালালউদ্দিন সাহেব। জালালউদ্দিন সাহেব চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন। খানিকক্ষণ আগে তার ঘুম ভেঙেছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার চোখে সমস্যা আছে, চোখ প্রায় নষ্ট, কিছুই দেখতে পান না। কড়া রোদে আবছা আবছা কিছু দেখেন। সত্যিই দেখেন না, কল্পনা করে নেন তা বোঝা মুশকিল। আজ তার কাছে মনে হচ্ছে তিনি তার বড় মেয়েকে এই অন্ধকারেও দেখতে পাচ্ছেন। কি আশ্চর্য কাণ্ড! জালালউদ্দিন সাহেব প্রচণ্ড উত্তেজনা বোধ করলেন। তার কি তাহলে চোখ সেরে গেল নাকি? গত 7 দিন ধরে একটা কবিরাজি ওষুধ তিনি চোখে দিচ্ছেন, নেত্রসুধা। ওষুধটা মনে হচ্ছে কাজ করছে। জালালউদ্দিন চিকন গলায় ডাকলেন, ও তিথি। তিথি বাবার দিকে ফিরে তাকালো, কিছু বলল না। চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি রে মা, তোর পরনে একটা লাল শাড়ি না? পরিষ্কার দেখতে পাচ্ছি। তিথি বলল, শাড়ির রং নীল। বলেই সে ঘর থেকে বেরিয়ে এলো। আজ সে বাইরে যাবে। বাইরে যাওয়ার আগে কারো সঙ্গে কথা বলতে তার ভালো লাগে না। তিথি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আবার বৃষ্টি আসবে কি তা বুঝতে চেষ্টা করল। বৃষ্টি আসুক বা না আসুক, তাকে বেরোতেই হবে। সে রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে তিথির মা মিনু চুলা ধরানোর চেষ্টা করছেন। কাঠ ভেজা, কিছুতেই আগুন ধরছে না। বোতল থেকে কেরোসিন ঢাললেও লাভ হয় না। ধপ করে জ্বলে ওঠে, কিছুক্ষণ পর আগুন নিভে যায়। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বেরোতে থাকে। তিথি একটা মোড়ায় বসে মাকে দেখছে। মিনু বিরক্ত গলায় বললেন, তুই বসে বসে ধোঁয়া খাচ্ছিস কেন? বারান্দায় গিয়ে বস। তিথি নিঃশব্দে উঠে এলো, বারান্দায় এসে দাঁড়ালো। আবার বৃষ্টি হচ্ছে। টিনের চালে ঝমঝম শব্দ, ঘোর বর্ষা। তাদের বাসাটা কল্যাণপুর ছাড়িয়েও অনেকটা দূরে। জায়গাটার নাম সুতাখালি। পুরোপুরি গ্রাম বলা যায়। চারিদিকে ধানি জমি, তবে ঢাকা শহরের লোকজন বেশিরভাগ জমি কিনে ফেলেছে। 3 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, দিস প্রপার্টি বিলংস টু। দেয়াল ঘেরা অংশে পানি থই থই করে। পানির বুক চিরে তখন হলুদ রঙের সাপ সাঁতরে যায়। জায়গাটা সাপ খোপের খুব উপদ্রব। তবে অবস্থা নিশ্চয়ই এরকম থাকবে না। 3-4 বছরের মধ্যেই 4-5 তলা দালান উঠে যাবে। ইলেকট্রিসিটি গ্যাস চলে আসবে। সন্ধ্যাবেলা চারিদিক ঝলমল করবে। 3 কামরার একটি বাড়ির ভাড়া হবে 3-4 হাজার টাকা। তিথিদের এই বাড়িটির ভাড়া মাত্র 600। রান্নাঘর ছাড়াই 3টি কামরা আছে। এক চিলতে বারান্দা আছে। করোগেটেড টিনের শিটের বেড়া দিয়ে ঘেরা। রান্নাঘরের পাশে 3টে পেঁপে গাছ আছে। 3টা গাছেই প্রচুর পেঁপে হয়। 600 টাকায় এই বা মন্দ কি? মিনু চায়ের কাপ দিয়ে বারান্দায় এসে বিরক্ত মুখে বললেন, আবার বৃষ্টি নামলো।
এই বৃষ্টির মধ্যে যাবি কিভাবে? তিথি জবাব দিল না। আকাশের মেঘের দিকে তাকালো। মেঘ দেখতে সব মেয়েরাই বোধহয় ভালো লাগে। তিথির চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। মিনু বললেন, চায়ে চুমুক দিয়ে দেখ মিষ্টি লাগবে কি না। চা খাবো না মা, বাবাকে দিয়ে দাও। তোর বাবার জন্য তো বানিয়েছি, তুই খা। ইচ্ছা করছে না। শরীর খারাপ নাকি রে? না, শরীর ভালোই আছে। টুকু ঘরে আছে কিনা দেখ তো মা। আমাকে এগিয়ে দেবে? টুকু ঘরে ছিল, বাবার সাথে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। মিনু চাদর সরিয়ে প্রচণ্ড একটা চর বসিয়ে দিলেন। হারামজাদা বাদর, সন্ধ্যাবেলায় ঘুম? টান দিয়ে কান ছিঁড়ে ফেলবো। জালালউদ্দিন বিড়বিড় করে বললেন, ঘুমন্ত অবস্থায় মারধর করা ঠিক না, ব্রেইনে এফেক্ট করে। মিনু তীব্র গলায় বললেন, তুমি চুপ করে থাকো, তোমাকে মারধর করা হয়নি। সামনের চায়ের কাপ আছে, ফেলে একাকার করবে না। বাস স্ট্যান্ডে পৌঁছাবার আগে হিরুকে দেখা গেল, পানিতে ছপ ছপ শব্দ করতে করতে আসছে। হিরু তিথির 1 বছরের বড়। মুখ ভর্তি গোপ দাড়ির জঙ্গলের জন্য বয়স অনেক বেশি মনে হয়। হিরুর এক হাতে দড়িতে বাঁধা ইলিশ মাছ, অন্য হাতে টর্চ। ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় ঝাপসা মতো আলো বেরোচ্ছে। হিরু 5 দিন আগে আধমন চাল কিনবার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আজ ফিরছে। তিথি না দেখার ভান করল। হিরু গম্ভীর গলায় বলল, তোরা কোথায় যাচ্ছিস? তিথি জবাব দিল না। যেমন হাঁটছিল তেমনি হাঁটতে লাগলো, যেন সে এই মানুষটাকে চেনেই না। এ যেন রাস্তার একজন মানুষ, পরিচিত কেউ নয়। কী রে, কথা বলছিস না কেন? তোর সঙ্গে কথা বলার কিছু আছে? আরে কি মুশকিল, এত রেগে আছিস কেন? বৃষ্টি বাদলার দিনে এত রাগ ভালো না, বাসায় চল। বাসায় গিয়ে কি হবে? হবে আবার কি, গরম গরম ভাত আর ইলিশ মাছ ফ্রাই খাবি? 40 টাকা দিয়ে কিনলাম, এমনিতে 70 টাকা দাম। বৃষ্টি বাদলা বলে বাজারে লোক নেই, পানির দরে সব ছেড়ে দিচ্ছে। তুই আমার সাথে কথা বলিস না, বাসায় যা। বাসায় গিয়ে ইলিশ মাছ ভাজা খা। রাতে ফিরবি তো? ফিরলে কখন ফিরবি বলে যা। আমার জন্য কাউকে দাঁড়াতে হবে না। আর একটা কথা বললে আমি কিন্তু চর লাগাবো, ফাজিল কোথাকার, চোরের চোর। আরে কি মুসিবত, মুখ খারাপ করছিস কেন? আমি তোর সঙ্গে ভদ্র ব্যবহার করছি, তুই আমার সঙ্গে ভদ্র ব্যবহার করবি। আমি কি গালাগালি করছি? চুপ কর। ধমক দিচ্ছিস কেন? তোর বড় ভাই হই, মনে থাকে না? সংসারটাকে 2টা পয়সা দিয়ে ধরাকে সরা জ্ঞান করছিস। পয়সা কীভাবে আনছি সেটা আমি বুঝি না? এই শর্মা মায়ের বুকের দুধ খান না, সব বুঝে। তোর ওই পয়সায় আমি পেচ্ছাপ করে দিই। আই মেক ওয়াটার, বুঝলি? ওয়াটার আমার স্ট্রেট কথা, পছন্দ হলে হবে, না হলে নো প্রবলেম। তিথি দাঁড়িয়ে আছে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। সে কিছু একটা বলতে গিয়েও বলল না। হিরু লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে রওনা হলো। বারান্দায় উঠে এসে সহজ গলায় বলল, মা, মাছটা ধরো তো। তার বলার ভঙ্গি থেকে মনে হতে পারে যে সে কিছুক্ষণ আগে মাছ কেনার জন্যই গিয়েছিল, কিনে ফিরেছে। মিনু রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। হিরু মার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, ঘরে সর্ষে আছে মা? যদি থাকে সর্ষে বাটা লাগিয়ে দাও। কুমড়ো পাতা খোঁজ করছিলাম, পাইনি, পেলে পাতুরি করা যেত। বর্ষা বাদলার দিনে পাতুরির মতো জিনিস হয় না। মিনু শান্ত কণ্ঠে বলল, তুই বেরিয়ে যা। হিরু অবাক হয়ে বললেন, কোথায় বেরিয়ে যাব? যেখানে ইচ্ছা যা, এই বাড়িতে তোকে দেখতে চাই না। ঠিক আছে, যেতে বলছো যাব, এক্ষুনি যা। আচ্ছা ঠিক আছে, মাছটা শখ করে এনেছি, রান্নাবান্না করো, খেয়ে তারপর যাই। 1 ঘন্টা আগে গেলেও যা, পরে গেলেও তা। মিনু মাছ উঠোনের কাদার মধ্যে ছুঁড়ে ফেলে রান্নাঘরে ঢুকে গেলেন। হিরু উঁচু গলায় বলল, আমার ওপর রাগ করছো করো, মাছের ওপর রাগ করছো কেন? এই বেচারা তো কোনো দোষ করেনি। একের অপরাধে অন্যের শাস্তি, এটা কীরকম বিচার? মিনু রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন, ঘরে ঢুকলে বটি দিয়ে তোকে চাকা চাকা করে ফেলবো, খবরদার। হিরুর তেমন কোনো ভাবান্তর হলো না।
কিছুক্ষণের মধ্যেই হিরুকে দেখা গেল গামছা লুঙ্গির মতো করে পরে বটি নিয়ে অন্ধকার বারান্দায় মাছ করতে বসেছে। কথা বলছে নিজের মনে, এমনভাবে বলছে যেন রান্নাঘর থেকে মিনু শুনতে পান। সব কিছু না শুনেই রাগ। আরে আগে ঘটনাটা কি ঘটেছে শুনতে হবে না? না শুনেই চিৎকার চেঁচামেচি। চাল কিনতে বাজারে ঢুকেছি, নাজির শাল চাল দেখে শুনে পছন্দ করলাম, বস্তার মধ্যে নিলাম 20-এর। টাকা দিতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি পরিষ্কার, সাফা করে দিয়েছে। চাল না নিয়ে বাসায় ফিরি কিভাবে? চক্ষু লজ্জার ব্যাপার আছে না? গেলাম রশিদের কাছে টাকা ধার করতে, সেইখানে গিয়ে দেখি রশিদ শালা টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে এই মরে সেই মরে। গেলাম হাসপাতালে, দিলাম ব্লাড দেওয়ার পর দেখি নিজের অবস্থা কাহিল, ভিমড়ি খেয়ে পড়ে যাচ্ছি। সিস্টার এসে ধরল। মিনু রান্নাঘর থেকে জ্বলন্ত চেলা কাঠ নিয়ে বের হলেন। শীতল স্বরে বললেন, আর একটা কথা না। হিরু চুপ করে গেল। জালালউদ্দিন নিচু গলায় বললেন, খালি পেটে চা খাওয়াটা ঠিক হবে না, আলসার ফালসার হয়। ঘরে আর কিছু আছে? মুড়ি আছে, মুড়ি মেখে দেব? থাকলে দাও, খিদে খিদে লাগছে। ওই একটা জিনিসই তো তোমার লাগে, খিদা। সকালে খিদা, বিকালে খিদা, সন্ধ্যায় খিদা। মিনু আবার রান্নাঘরে ঢুকলেন। চাপা স্বরে বিড়বিড় করতে লাগলেন, এর নাম সংসার, সুখের সংসার, স্বামী পুত্র কন্যা সুখের সংসার। এত সুখ আমার কপালে, আমি হলাম গিয়ে সুখের রানী চম্পাবতী। জালালউদ্দিনের চোখ এখনো বন্ধ। বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ করকর করে, চোখ দিয়ে পানি পড়ে। তিনি হাতড়ে হাতড়ে চায়ের কাপ নিলেন, চুমুক দিয়ে তৃপ্তির একটা শব্দ করলেন। নরম স্বরে ডাকলেন, ও টুকু, টুকুন রে। টুকু জবাব দিল না। বিনা কারণে মার খেয়ে তার মন খুব খারাপ হয়েছে। সে বসে আছে গম্ভীর মুখে। জালালউদ্দিন আবার ডাকলেন, ও টুকু, ও টুকুন। কি? চোখটা মনে হচ্ছে সেরেই গেছে। খানিকক্ষণ আগে তিথিকে দেখলাম, পরিষ্কার দেখলাম, শাড়ির রঙটা অবশ্যই ধরতে পারিনি। টুকু কিছুই বলল না। তিনি তাতে খুব একটা ব্যথিত হলেন না। এবারের বেশিরভাগ লোক তার সঙ্গে কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। এখন তার অভ্যাস হয়ে গেছে। ও টুকু। কি? মাগরিবের আজান হয়েছে? জানি না। চা খাবি? পিরিচে ঢেলে দেই? জ্বরের মধ্যে চা ভালো লাগবে, ওষুধের মতো কাজ করবে। পাতার রসটা ডাইরেক্ট আসছে। কুইনিন কি জিনিস? গাছের বাকলের রস। গাছের রস খুবই উপকারী। টুকু কোনো কথা না বলে খাট থেকে নেমে গেল। তার বয়স 13, কিন্তু দেখে মনে হয় 9-10। শরীর খুবই দুর্বল, কিছুদিন পরপরই অসুখে পড়ছে। আজ জ্বরের জন্য সে অবেলায় ঘুমিয়ে পড়েছিল। বারান্দায় বালতিতে বৃষ্টির পানি ধরে রাখা। টুকু মগ ডুবিয়ে পানি তুলছে। বরফ শীতল সেই পানিতে মুখ ধুতে গিয়ে শীতে কেঁপে কেঁপে উঠছে। নিশ্চয়ই এখনও গায়ে জ্বর আছে, নয়তো পানি এত ঠান্ডা লাগতো না। মুখে পানি ঢালতে ঢালতে সে তিথির দিকে তাকালো। আপাকে কি সুন্দর লাগছে। আপা আর একটু ফর্সা হলে কি অদ্ভুত হতো। তিথি বলল, টুকু আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেবে? টুকু মাথা নাড়ল। ভেতর থেকে জালালউদ্দিন ডাকলেন, তিথি শুনে যা তো মা। তিথি বারান্দা থেকে নড়ল না। সেখান থেকেই বলল, কি বলবে বলো। এই সন্ধ্যাবেলা কোথায় বেরোচ্ছিস? কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে দেখছিস না? আমার কাজ আছে। ঝড় বৃষ্টির মধ্যে কিসের কাজ? বাদ দে। সে জবাব দিল না। জালালউদ্দিন বললেন, খবরদার বেরোবি না, কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাক। মানুষ কি পিঁপড়া নাকি যে রাত দিন কাজ করবে? মিনু ঝাঁঝালো গলায় বললেন, চুপ করো, সব সময় কথা বলবে না। এই বৃষ্টির মধ্যে যাবে নাকি? তোমাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। বৃষ্টিতে ভিজে একটা জড়াজড়ি বাঁধাবে, সিজন চেঞ্জ হচ্ছে। বললাম তো তোমাকে মাথা ঘামাতে হবে না। তিথি যখন বেরুলো তখন সন্ধ্যা নেমে গেছে। চারদিক অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সে ঘর থেকে বেরোবার সময় কাউকে কিছু বলে বেরোলো না। মিনু বারান্দাতেই ছিলেন,
তার দিকে তাকিয়ে একবারও বলল না মা যাচ্ছি, যেন সে তাকে দেখতেই পায়নি। ঘরে ছাতা নেই। তিথি মোটা একটা তোয়ালে মাথায় জড়িয়ে রাস্তায় নেমেছে, খালি পা, স্যান্ডেল জোড়া হাতে। কাঁচা রাস্তা, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। টুকু আগে আগে যাচ্ছে, তার মাথায় কিছুই নেই। বৃষ্টিতে মাথার চুলের মধ্যেই ভিজে জবজবে। তিথি বলল, বাসায় গিয়ে ভালো করে মাথা মুছে ফেলবি, নয়তো জ্বরে পড়বি। টুকু মাথা কাত করল, মৃদু গলায় বলল, রাতে ফিরবে না আপা? না। সকালে আসবে? এবার বর্ষা আগে ভাগে এসে গেল, তাই না রে টুকু? মনে হচ্ছে শ্রাবণ মাস, তাই না? গতবারের মতো এবারও ঘরে পানি উঠবে কি না কে জানে। তোর কি মনে হয় উঠবে? টুকু জবাব দিল না। তার গা কাঁপিয়ে জ্বর আসছে, কথা বলতে ইচ্ছা করছে না। কলাবাগানের ভেতর দিকে একটা বাড়ির সামনে তিথি এসে উপস্থিত হয়েছে। তার শাড়ি কাদা পানিতে মাখামাখি। হোঁচট খেয়ে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, নখের খানিকটা ভেঙে যাওয়ায় রক্ত পড়ছে। অনেকক্ষণ কড়া নাড়বার পর মাঝবয়সী এক লোক দরজা খুলল। তার খালি গা, হাঁটু পর্যন্ত উঁচুতে লুঙ্গি উঠে আছে। পরার ধরন এমন যে মনে হয় যে কোনো মুহূর্তে খুলে পড়ে যাবে। তার কোলে 3-4 বছরের একটি বাচ্চা। ভদ্রলোক বাচ্চাকে ঘুম পাড়াতে চেষ্টা করছেন, বাচ্চা ঘুমোচ্ছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম ধরে থাকে, আবার মাথা তুলে হিক জাতীয় বিচিত্র শব্দ করে। তিথি বলল, নাসিম ভাই কেমন আছেন? নাসিম বিরক্ত গলায় বলল, এই তোমার বিকাল 5টা? কটা বাজে তুমি জানো? তিথি চুপ করে রইল। নাসিম বলল, 8টা 25। তিথি হালকা গলায় বলল, দূরে থাকি, ঝড় বৃষ্টি হচ্ছে, তাই দেরি হলো। দূরে তুমি একা থাকো নাকি? অন্যরা থাকে না? কতবার বললাম, খুব ভালো পার্টি, 1000 খানিক টাকা পেয়ে যাবে, বেশিও দিতে পারে। নতুন পয়সা হওয়া পার্টি, এদের টাকার মা বাপ আছে? উপকার করতে চাইলে এই অবস্থা। ভেতরে আসতে দিন নাসিম ভাই, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জ্বর এসে যাচ্ছে। আসো আসো, ভেতরে আসো। পা কেটেছে নাকি? ইস, রক্ত বের হচ্ছে দেখি। যাও বাথরুমে ঢুকে শাড়ি বদলে ফেলো। তোমার ভাবিকে বলো শাড়ি দিবে। আজ রাতে তো আর কিছু খাওয়া পাওয়া যাবে না। ভালো একটা পার্টি চলে গেল, আজ তাহলে চলে যাব? ঝড় বৃষ্টির মধ্যে যাবে কোথায়? কথা বলে সময় নষ্ট করছো কেন? বুকে ঠান্ডা বসে গেলে মুশকিলে পড়বে। নাসিম ভাই, এখানে কোনো জায়গা থেকে একটা টেলিফোন করা যাবে? কোথায় টেলিফোন করবে? তিথি চুপ করে রইল। নাসিম বলল, শোনো তিথি, একটা কথা বলি, মন দিয়ে শোনো। পার্টির সাথে বাড়তি খাতির রাখবে না, যত দূরে থাকা যায়। ফেল করি মাখো তেল, এর বেশি সময় কিছু নেই। সেরকম কিছু না নাসিম ভাই, সেরকম কিছু না হলেই ভালো। নাসিম গলা উঁচিয়ে বলল, রিনা, কই চা দাও দেখি। ঘরে স্যাভলন ট্যাভলন আছে? বাথরুমে তাকে দেখো তো। আর এক বান্দরের বাচ্চা তো ঘুমোচ্ছে না, ইচ্ছা করছে আছাড় দিয়ে পেটটা গালিয়ে দেই। চুপ, কানবি না, একদম চুপ। রিনা এসে বাচ্চাটিকে নিয়ে গেল। একবার শুধু সরু চোখে দেখল তিথিকে। আগেও অনেকবার দেখেছে, কখনো কথা হয়নি, আজও হলো না। রিনার বয়স 16-17, এর মধ্যে 2টি বাচ্চার মা হয়েছে। তৃতীয় বাচ্চা আসার সময়ও প্রায় হয়ে এলো। রোগা শরীরের কারণে তার সন্তান ধারণজনিত শারীরিক অস্বাভাবিকতা খুবই প্রকট হয়ে চোখে পড়ে। নাসিম বলল, এখনও দাঁড়িয়ে আছো কেন? যাও, ভেতরে গিয়ে শাড়ি বদলে আসো, পায়ে কিছু দাও। শাড়ি বদলাবো না, চলে যাব। এত রাতে? রাত বেশি হয়নি, বাস আছে। রাত বিরাতে এরকম চলাফেরা ভালো না, কখন কোন বিপদ হয়। রিনা চা নিয়ে এসেছে, এত দ্রুত সে চা বানালো কি করে কে জানে। মেয়েটা খুবই কাজের। তিথির চা খেতে ইচ্ছা করছে না, মাথায় যন্ত্রণা হচ্ছে, জ্বর আসবে কি না কে জানে। নাসিম পিরিচে ঢেলে বড় বড় চুমুকে চা খাচ্ছে। প্রতিবার চুমুক দিয়ে আহ করে একটা শব্দ করছে। সামান্য চায়ে এত তৃপ্তি? কিছু কিছু মানুষ খুব অল্পতে সুখী হয়। তিথি, জি। থাকতে চাইলে থাকো, অসুবিধা কিছু নেই, খালি ঘর আছে। না, থাকবো না।
পরশু তরশু একবার এসো, দেখি যদি এর মধ্যে ভালো কোনো পার্টি পাই। ফরেনার পাওয়া গেলে ভালো, এদের দরাজ দিলে খুশি হলে হুঁশ থাকে না। তবে সব না, কিছু আছে বিরাট খচ্চর। চামড়া সাদা হলেই যে দরাজ দিল হয় এটা ঠিক না, সাদা চামড়ার মধ্যেই খচ্চর বেশি। নাসিম নিজেই ছাতা হাতে তিথিকে বাসে তুলে দিতে গেল। যাবে জানা কথা, যে অল্প কিছু ভালো মানুষের সংস্পর্শে তিথি এসেছে, নাসিম তাদের মধ্যে একজন। সে বাসে তিথিকে শুধু যে উঠিয়ে দিয়ে আসবে তাই না, বাসের ড্রাইভারকে বলে আসবে একটু খেয়াল রাখবেন ভাই সাব, একা যাচ্ছে। বৃষ্টি ধরে গেছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, রাস্তায় জায়গায় জায়গায় পানি উঠে গেছে, পানি ভেঙে যেতে হচ্ছে। নাসিম বলল, 1 ফোঁটা বৃষ্টি হলে 2 হাত পানি হয়ে যায়। এই রহস্যটা কি বুঝলাম না। তিথি কিছু বলল না। নাসিম বলল, তোমার ভাই চাকরি বাকরি কিছু পেয়েছে? না। মোটর মেকানিকের কাজ শিখবে নাকি জিজ্ঞেস করো তো, লাগিয়ে দেবো। ভালো মতো কাজ শিখতে পারলে কাঁচা পয়সা আছে, জিজ্ঞেস করো। আচ্ছা, জিজ্ঞেস করব। টেলিফোন করতে চেয়েছিলে, কার কাছে টেলিফোন? চেনা একজন, পাওয়ারফুল কেউ হলে যোগাযোগ রাখবে, কখনো দরকার হয় কিছুই বলা যায় না। বাস স্ট্যান্ডে পৌঁছানো মাত্র বাস পাওয়া গেল। ফাঁকা বাস, পেছনের দিকে 3-4 জন মানুষ বসে আছে। নাসিম ভাইয়ের ড্রাইভারকে বিনীত ভঙ্গিতে বলল, ভাইজান একটু দেখে শুনে নামবেন, মেয়ে ছেলে একা যাচ্ছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা এগিয়ে দিল। নাসিম সিগারেট খায় না, অন্যকে দেবার জন্য সব সময় সঙ্গে রাখে। তিথির হাতে সে 100 টাকার একটা নোট গুঁজে দিল। এটা হচ্ছে ধার, হাতে টাকা এলে শোধ দিতে হবে। বাস না ছাড়া পর্যন্ত নাসিম ফুটপাতে দাঁড়িয়ে রইল। তিথি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এই মানুষটা তার চমৎকার একজন বড় ভাই হতে পারত, কেন হলো না? হারিকেন জ্বালাতে গিয়ে মিনু দেখলেন তেল নেই, অথচ কাল হেরিকেন তেলে ভরা ছিল। তারপরেও বোতলে 4 আঙ্গুলের মতো অবশিষ্ট ছিল, গেল কোথায়? টুকু ফেলে দিয়েছে? সকালবেলা কেরোসিনের বোতল নিয়ে কি যেন করছিল। মিনুর বিরক্তির সীমা রইল না। টুকু বাড়ি নেই। সকালে টুকুকে তিনি কিছু শাস্তি দিয়েছেন, 2 বার চুল ধরে দেয়ালে মাথা ঠুকে দিয়েছেন। সে নিঃশব্দে কেঁদেছে, কিন্তু কিছু বলেনি। তিনি একাই চেঁচিয়েছেন, কঠিন কঠিন বাক্যবাণে বিদ্ধ করেছেন। টুকু শুধু শুনে গেছে, মাঝে মাঝে এমন ভঙ্গিতে তাকিয়েছে যাতে মনে হয় পৃথিবীর হৃদয়হীনতার সে খুব অবাক হচ্ছে। এতে মিনুর রাগ আরও বেড়েছে। সেই রাগের চরমতম প্রকাশ তিনি দেখালেন দুপুরে ভাত খাবার সময়। টুকুর সামনে থেকে ভাতের থালা সরিয়ে দিয়ে কর্কশ গলায় বললেন, যা তোর ভাত নেই। টুকু মায়ের দিকে কয়েকবার ভয়ে ভয়ে তাকালো, উঠে গেল না, বসেই রইল। সে খিদে সহ্য করতে পারে না। মিনু কঠিন গলায় বললেন, উঠ, নয়তো পিঠে চেলাকাঠ ভাঙব। টুকু তবু বসে রইল। তিনি সত্যি সত্যি হাতে চেলাকাঠ নিলেন। টুকু উঠে বারান্দার জলচৌকিতে বসে রইল। তার মনে ক্ষীণ আশা, কিছুক্ষণের মধ্যেই খাওয়ার ডাক আসবে। বিশেষ করে আপা আজ বাসায় আছে, সে নিশ্চয়ই তাকে ফেলে খাবে না। টুকু অবাক হয়ে দেখল আপা তাকে রেখেই ভাত খেলো। খাওয়ার শেষে বারান্দায় হাত ধুতে এসে বলল, টুকু আমাকে মোড়ের দোকান থেকে একটা পান এনে দে, বমি বমি লাগছে। টুকু পান এনে দিয়ে আবার এসে বসলো বারান্দায়। অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল মা রান্নাঘরের ঝামেলা শেষ করে দরজায় শিকল তুলে দিচ্ছেন। এই বাড়ির একজন যে না খেয়ে আছে এই কথা তিনি বোধহয় সত্যি ভুলে গেছেন। টুকু তবুও কিছুক্ষণ অপেক্ষা করল। ভয়ে ভয়ে শোবার ঘরে উকি দিল। মা চোখ বন্ধ করে শুয়ে আছেন, হয়তো ঘুমিয়েই পড়েছেন। সে ঘর থেকে বেরিয়ে গেল। টুকু ভীতু ধরনের ছেলে, সাধারণত সন্ধ্যার আগেই ফিরে। আজ এখনও ফিরছে না, দিন খারাপ করছে। আজও হয়তো ঝড় বৃষ্টি হবে। কদিন ধরে রোজ সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। মিনু তেলশূন্য হারিকেন নিয়ে তিথির ঘরে এলেন। তিথি চাদর গায়ে বিছানায় বসে আছে, তার গায়ে জ্বর। ওই দিন বৃষ্টিতে ভেজার পর সে থেকেই জ্বরে পড়েছে। এখন জ্বর খানিকটা বেড়েছে। খোলা জানালা দিয়ে সে বাতাস আসছে, তার তেমন ঠান্ডা নয়, তবু তিথির গা শিরশির করছে। উঠে জানালা বন্ধ করতে ইচ্ছা করছে না। মিনু ঘরে ঢুকেই বললেন, 4 আঙ্গুল তেল ছিল বোতলে, কোথায় গেল জানিস? তিথি বলল, জানি না। বাতাসে তো উড়ে যায় নাই, বিড়াল ফেলে দিয়েছে হয়তো।
এখন কাকে দিয়ে তেল আনাই? টুকু আসেনি এখনো। না, ও এলে এনে দেবে। তুমি জানালাটা বন্ধ করে দাও তো মা, ঠান্ডা লাগছে। এই গরমে ঠান্ডা লাগছে? জ্বর নাকি দেখি? মিনু তিথির কপাল ছুঁয়ে দেখতে লাগলেন। তিনি একটু সরে গিয়ে বলল, গায়ে হাত দিও না মা। মিনু বিস্মিত হয়ে বললেন, গায়ে হাত দিলে কি? কিছু না, আমার ভালো লাগে না। মা, গায়ে হাত দিলে ভালো লাগে না? এটা কি ধরনের কথা বলছিস কি এসব? তোমার সঙ্গে বকবক করতেও ইচ্ছা করছে না, জানালাটা বন্ধ করে চলে যাও। মিনু জানালা বন্ধ করে চলে গেলেন। তার প্রায় সঙ্গে সঙ্গেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সমস্ত বাড়ি অন্ধকার, রান্নাঘরে চুলায় আগুন জ্বলছে, বাড়িতে এইটুকুই আলো। মিনু রান্না চড়িয়েছেন। আয়োজন তেমন কিছু না, গতকালের ঝড়ে একটা পেঁপে গাছ পড়ে গেছে, সেই পেঁপের একটা তরকারি আর ডাল। চাল কজনের জন্য নেওয়া হবে তা তিনি বুঝতে পারছেন না। তিথির জ্বর এসেছে, সে নিশ্চয়ই রাতে কিছু খাবে না। হিরু আসবে কি না আসবে কে জানে। গত 3 দিন ধরে রাতে খাওয়ার সময় আসছে, আজও হয়তো আসবে। টুকু এখনও ফেরেনি, তবে সে অবশ্যই ফিরবে, তার যাবার জায়গা নেই। একদিন যখন হিরুর মতো কোথাও জায়গা হবে তখন সেও আসা বন্ধ করবে। জালালউদ্দিন রান্নাঘরে এসে উপস্থিত হয়েছেন। আজ তার চোখের যন্ত্রণাটা একটু কম। আগের কবিরাজি ওষুধ বাদ দিয়ে পদ্মমধু দিচ্ছেন, এতে সম্ভবত কাজ হচ্ছে, তবে চোখ আটা আটা হয়ে থাকে, এই যা কষ্ট। জালালউদ্দিন নিচু গলায় বললেন, 1 ফোঁটা চা হবে? মিনু ঠান্ডা গলায় বললেন, না। চুলা বন্ধ? হুঁ। বৃষ্টি বাদলায় গলাটা খুসখুস করে। একটু চা, আদা চা। জালালউদ্দিন খানিকটা দূরত্ব রেখে স্ত্রীর কাছে বসলেন। আজ তার চোখের যন্ত্রণা কম থাকায় মনটা বেশ ভালো। মিনুর সঙ্গে গল্প স্বল্প করতে ইচ্ছে করছে। প্রথম যৌবনে তাদের যখন নতুন সংসার হলো, সোহাগী স্টেশনের কাছে বাসা নিয়েছিলেন। রান্নাঘর অনেক দূরে, মিনু একা রান্না করতে ভয় পেত। তখন কতই বা তার বয়স, 13 কিংবা 14, নিতান্তই বাচ্চা মেয়ে। তাকে রাতের বেলা রান্নার সময় সারাক্ষণ স্ত্রীর পাশে বসে থাকতে হতো। রান্না হবার পর খাওয়া দাওয়া শেষ করে একেবারে শোবার ঘরে আসা। কত মধুর স্মৃতি, কত বর্ষার রাত রান্নাঘরের পাশাপাশি বসে কেটেছে। অর্থহীন কত গল্প, হাসি তামাশা, মান অভিমান। আজকের এই কঠিন মিনু সেদিন কোথায় ছিল? জালালউদ্দিন ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে বললেন, চোখের যন্ত্রণা একেবারেই নেই। এই যে আগুনের দিকে তাকিয়ে আছি, চোখ কিন্তু কড়মড় করছে না। না করলেই তো ভালো। দেখি একটু আগুন, সিগারেট খাই একটা। হিরু একটা প্যাকেট দিয়ে গেল। মিনু দেশলাই এগিয়ে দিলেন। জালালউদ্দিন সিগারেটটা ধরিয়ে হৃষ্টচিত্তে টানতে লাগলেন। নরম গলায় বললেন, পদ্মমধু আসলে খুব ভালো মেডিসিন, তবে খাঁটি জিনিস হতে হবে। দুনিয়া ভর্তি ভেজাল, পাবে কোথায় খাঁটি জিনিস? মিনু জবাব দিলেন না। ডাল চড়িয়েছিলেন, ডালের হাঁড়ি নামিয়ে অ্যালুমিনিয়ামের একটা মগ চুলায় বসিয়ে দিলেন। চা হচ্ছে। জালালউদ্দিনের চোখ চকচক করছে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, চোখ সত্যি সেরে গেল? প্রাইভেট টিউশনি ধরবো? 2-3টা ছেলেকে পড়ালেই 1000-1200 টাকা চলে আসবে। ঢাকা শহরে প্রাইভেট টিউটরের খুবই অভাব, নাই বললেই হয়। তুমি কি বলো? মিনু কিছু বললেন না, বিচিত্র একটা ভঙ্গি করলেন। জালালউদ্দিন চোখের অসুখের কারণে সেই ভঙ্গি দেখতে পেলেন না। দেখতে পেলে তার মন খুব খারাপ হতো। তিনি বললেন, সংসারটা যখন ঠিকঠাক করা যাবে, তারপর হিরু একটা দোকান নেওয়ার কথা বলছে। যদি সত্যি সত্যি দেয়, টাকা আসবে পানির মতো। দোকান দিচ্ছে বলল তো, কালই বলল। দোকানে টাকা পাচ্ছে কোথায়? বন্ধুবান্ধব আছে ঢাকা শহরে, বুঝলে মিনু। টাকা কোনো সমস্যা না, তবে কায়দা কানুন জানা থাকা চাই। ঢাকা শহরের বাতাসে পয়সা ওড়ে, কেউ ধরতে পারে, কেউ পারে না। মিনু চায়ের কাপ স্বামীর দিকে এগিয়ে দিলেন। জালালউদ্দিন চায়ে চুমুক না দিয়েই বললেন, চমৎকার, তুমিও 1 কাপ খাও, বৃষ্টি বাদলার দিন, ভালো লাগবে। মিনু বিরক্ত গলায় বললেন, তোমার খাওয়া তুমি খাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। তিনি তিথির জন্য লেবুর শরবত নিয়ে শোবার ঘরে গেলেন। ঘর নিকষ অন্ধকার। এই অন্ধকার, তিথি এখনও ঠিক আগের মতোই বসে আছে। লেবুর শরবত এনেছি, নে। তিথি বলল, কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না। টুকু এসেছে? না। বৃষ্টির মধ্যে ভিজছে বোধ হয়।
আবার একটা বড় অসুখ বাঁধাবে। মিনু তীব্র গলায় বললেন, আজ আসুক, আমি হারামজাদার বীজ ঝাড়ব। তিথি শীতল গলায় বলল, বীজ ঝেড়ে ঝেড়ে তো হিরোর এই অবস্থা করেছ, আর না হয় নাই ঝাড়লে। মিনু তিথিকে একটা কঠিন কথা বলতে গিয়েও বললেন না। অনেক কষ্টে নিজেকে সামলালেন। উঠোনে ছপ ছপ শব্দ হচ্ছে। মিনু বারান্দায় এসে দাঁড়ালেন। টুকু এসেছে বোধহয়। টুকু না, হিরো এসেছে। সে তার মায়ের মুখের উপর টর্চ ফেলে বলল, চারদিকে এমন ডার্ক করে রেখেছ, ব্যাপার কি? তিনি জবাব দিলেন না। হিরু মাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, বাতি টাতি জ্বালাও, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না, সব ঘুমিয়ে পড়েছে নাকি? রাত তো বেশি হয়নি, আপা বাসায় আছে? সে এই কথারও জবাব পেল না। এ বাড়িতে তার অবস্থাও তার বাবার মতো। বেশিরভাগ কথারই কেউ কোনো জবাব দেয় না, জবাব দেবার প্রয়োজন মনে করে না। হিরু অন্ধকারে গোসল সেরে ফেলল। কেরোসিনের অভাবে বাতি জ্বলছে না জেনেও তার মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না। সে অতি উৎসাহে তিথিকে বলতে শুরু করল কি করে সে আজ ব্র্যান্ড নিউ একটা ছাতা জোগাড় করে ফেলেছে। বুঝলি তিথি, বাস থেকে নামার সময় হঠাৎ জোগাড় করে ফেলেছি। আমার পায়ের কাছে একটা ছাতা, আমার পাশে এক গর্দভ নাম্বার 1 বসেছিল, ছাতা না নিয়ে ওই শালা বৃষ্টির মধ্যে নেমে পড়েছে। তুই ওই ছাতা নিয়ে চলে এলি? হ্যাঁ, আমি না নিলে অন্য কেউ নিত। কি নিত না? ব্র্যান্ড নিউ জিনিস লেবেলটা পর্যন্ত আছে। আমার সামনে থেকে যা, বকবক করিস না, মাথা ধরেছে। যার কাছেই যাই সেই বলে সামনে থেকে যা। আমি যাবোটা কোথায়? একদিন বাড়িঘর ছেড়ে চলে যাব, তখন বুঝবি। চলে যা, তোকে ধরে কে রেখেছে? যাবই তো কয়েকটা দিন, জাস্ট ফিউ ডেজ। একদিন হঠাৎ দেখবি ফুরুত পাখি নেই, নো বার্ড। হিরু সিগারেট ধরালো। সিগারেটের আলোয় দেখা গেল সে দাড়ি কেটে ফেলেছে, তবে গোঁফ এখনও আছে। তিথি বলল, তুই মোটর মেকানিকের কাজ শিখবি? হিরু অবাক হয়ে বলল, আমি মোটর মেকানিকের কাজ শিখব? ইয়ার্কি করছিস? চোর ছ্যাচরের কাজ শিখব আমি? অন্য কেউ এ কথা বললে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। নেহাত তুই বলে এক্সকিউজ করে দিলাম। হিরু কেরোসিন নিয়ে এসেছে, আশেপাশে খানিকটা খুঁজেও এসেছে, টুকু নেই। এই নিয়ে তার মধ্যে বিন্দুমাত্র উদ্বেগ দেখা দিল না। ভাত খাবার সময় অত্যন্ত সহজভাবে বলল, 2-1 রাত বাইরে না কাটালে ছেলেপুলে শক্ত হয় না, থাকুক বাইরে, হার্ড লাইফ সম্পর্কে ধারণা হোক। মিনু একটিও কথা বললেন না। যথানিয়মে খাওয়া দাওয়া করলেন। বাসন কোসন ধুয়ে রান্নাঘরে শিকল উঠিয়ে দিলেন। রান্নাঘরের কাজ রাতের মতো শেষ হলো। আবার ভোরবেলায় খোলা হবে, গভীর রাতে বন্ধ হবে। এই ছোট্ট ঘরটার পেছনে জীবন কেটে যাবে। তিথির জ্বর বেশ বেড়েছে। রাতে সে কিছুই খায়নি। মিনু 2টি আটার রুটি বানিয়ে নিয়ে গিয়েছিলেন। সে বিরক্ত হয়ে বলেছে, রুটি বানাতে তোমাকে বলেছেটাকে? না খেয়ে থাকবি? হ্যাঁ, না খেয়ে থাকবো। তুমি যাও, ঘুমাও। আমার সঙ্গে এরকম করে কথা বলছিস কেন? ভালো করে কথা বলা ভুলে গেছি। এখন আমি শুধু বাইরের মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারি, খুব মিষ্টি করে বলি। মিনু ঘর ছেড়ে বারান্দায় এলেন। উঠোনের পানি বেড়ে বারান্দা ছুঁয়েছে। এবারও কি আগের বছরের মতো ঘরে পানি উঠবে? এবারও হয়তো ঘরবাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হবে, কিন্তু যাবেনই বা কোথায়? মিনু সারা রাত বারান্দায় বসে কাটালেন, টুকুর জন্য অপেক্ষা। হয়তো বা তাই। তবে টুকু বাড়ি না ফেরায় তাকে খুব কাতর মনে হলো না। তিনি ছেলের প্রসঙ্গে তেমন কোনো দুশ্চিন্তাও করলেন না, শুধু বসেই রইলেন। শেষ রাতে মেঘ কেটে আকাশে চাঁদ উঠল, সুন্দর জ্যোৎস্না। একা একা জ্যোৎস্না দেখতে তার বড়ই ভালো লাগে। অথচ হিরু যখন প্রথম কাউকে কিছু না বলে বাইরে রাত কাটালো, কি অসম্ভব দুশ্চিন্তাই না তিনি করেছিলেন। ঘরের একটু মানুষও ঘুমায়নি। এখন সময় পাল্টে গেছে। টুকুর বাড়ি না ফেরায় কারোর কিচ্ছু যাচ্ছে আসছে না। নিতান্তই যেন স্বাভাবিক ব্যাপার, যেন সবাই ধরে নিয়েছে এরকমই হবে। আগামীকাল ভোরে যথাসময়ে সবার ঘুম ভাঙবে, দিনের কাজকর্ম শুরু হবে, আবার রাত আসবে। এর মধ্যে টুকু ফিরে এলে ভালোই, ফিরে না এলেও কিছু আসে যায় না। কে জানে, হয়তো বা ভালোই হয়। তখন হাঁড়িতে চাল কিছু কম দিলেও চলবে। যখন আকাশ ফর্সা হলো, ঠিক তখন মিনু বারান্দা ছেড়ে উঠলেন। অনেক দিন পর ফজরের নামাজ পড়লেন।
এ বাড়ি থেকে ধর্মকর্মও উঠে গেছে। ধর্ম সুখী মানুষদের জন্য, যাদের ইহজগতের কামনার পরেও পরবর্তী জগতের জন্য কামনা থাকে। তার এখন কোনো কামনা বাসনা নেই, শুধু বেঁচে থাকা। তিনি রান্নাঘরে ঢুকলেন। চুলা ধরাতে খুব বেগ পেতে হলো। শুকনো কাঠ নেই। এবারের বর্ষা তাকে খুব কষ্ট দেবে। তিথির ঘুম ভেঙেছে। মুখ না ধুয়েই সে এসেছে রান্নাঘরে। সে উদ্বিগ্ন গলায় বলল, টুকু বাড়ি ফেরেনি? মিনু খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, না। তোর জ্বর কমেছে? তিথি বলল, তুমি এত সহজ ভঙ্গিতে কথা বলছো কি করে? তোমার চিন্তা লাগছে না? আমার এত চিন্তা টিন্তা নেই, তাই তো দেখছি। তোর কাছে শখানিক টাকা হবে? চাল কিনতে হবে। ওই দিন না কিনলে? কিনেছি, শেষ হয়েছে। আমি একা খেয়ে শেষ করিনি। বুড়ো বয়সে কি আর শুধু শুধু চাল চিবিয়ে খাওয়া যায়? এসব কেমন ধরনের কথা মা? মুখ ধুয়ে আয়, চা খা। আজ কোনো নাস্তা নেই, শুধু চা। জালালউদ্দিন সাহেব যখন শুনলেন আজ শুধু চা, তখন একটা হইচই বাঁধাবার চেষ্টা করলেন। মিনু বরফ শীতল গলায় বললেন, কোনো রকম ঝামেলা করবে না। একবেলা নাস্তা না খেলে কিছু হয় না। জালালউদ্দিন ক্ষীণস্বরে বললেন, সকালের নাস্তাটা হচ্ছে সারা রাতের উপবাসের পর প্রথম খাওয়া। দুপুরে না খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সকালে। চুপ! তিনি চুপ করে গেলেন। টুকু ফিরেছে কি না সেই ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না। দুপুরের আগে কিছু খেতে পারবেন না, এই চিন্তাটাই তাকে অস্থির করে ফেলল। তিথি 100 টাকা দিয়েছে, এই টাকায় দুপুরের বাজার হবে। চাল কিনতে মিনু নিজেই গেলেন। হিরুকে টাকা দিয়ে পাঠানোর কোনো মানেই হয় না। ঘণ্টাখানেক পরে সে শুকনো মুখে বলবে, গ্রেট ট্র্যাজেডি। পকেট সাফা করে দিয়েছে, অল গন। দেশটা হয়ে গেছে চোরের, সবাই থিফ, গ্রেট থ্রিফ। কিংবা 10 কেজি চাল এনে বলবে 15 কেজি। এই সংসারের বাজার অনেক দিন থেকেই মিনু করেন। এই বয়সেও 15 কেজি চালের ভারী বস্তা টেনে এনে বাকি সময়টা শরীরের ব্যথায় নড়তে পারেন না। রান্নাঘরে মাদুর পেতে শুয়ে থাকেন। দিনের বেলায় তিনি কখনো শোবার ঘরে ঘুমোতে যান না। দিনের বেলায় রান্নাঘরেই তার শোয়ার ঘর। হিরু মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে। মিনু একবার বললেন, তুই আমার সঙ্গে সঙ্গে আসছিস কেন? এমনি আসছি। না, তুই আসবি না। আরে কি মুশকিল, এটা পাবলিকের রাস্তা, যার খুশি যাবে, যার খুশি যাবে না। তুমি বলার কে? বলছি তো তুই আমার সঙ্গে যাবি না। আরে এ তো বড় যন্ত্রণা দেখি। বাজারে গিয়ে টুকুর খোঁজ খবর করবো না? সারা রাত ধরে একটা ছেলে মিসিং, চিন্তা হয় না? আমি দাঁড়াচ্ছি, তুই যা। তুই যাবার পর আমি যাব। সঙ্গে সঙ্গে যাব না। আমি সঙ্গে গেলে কি তোমার মান যাবে নাকি? কি মুশকিল, এরকম করে তাকাচ্ছ কেন? আচ্ছা বাবা, চলে যাচ্ছি, নো হার্ট ফিলিংস। হিরু চলে যাবার পরও তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। কাঁচা রাস্তা পানিতে ডুবে গেছে। বাজারে রওনা হয়েছেন খালি পায়ে। থকথকে নোংরা কাদায় পা ফেলে যেতে হচ্ছে। এককালে তিনি সূচিবায়ুর মতো ছিল। নোংরা দেখলেই গা ঘিন ঘিন করত। যে শাড়ি পরে রাতে ঘুমোতেন, ভোরবেলা উঠেই সেটা খুলে ফেলতেন। কোথায় গেছে সূচিবায়ু? এখন নোংরা আবর্জনা পাশে নিয়েও হয়তো ঘুমোতে পারবেন। তিথি বেরোচ্ছিল। জালালউদ্দিন বললেন, তুই বাইরে যাচ্ছিস? অর্থহীন কথা, জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও তিথি বলল, হুঁ। আমার চোখটা বেশ ভালোই লাগছে, রোদের দিকে তাকাতে পারছি। পদ্মমধু জিনিসটা অসাধারণ। তিথি কিছু বলল না। জালালউদ্দিন বললেন, একটু দেখ তো মা, হিরু মনে হয় সিগারেটের প্যাকেটটা ফেলে গেছে, প্যাকেটটা দিয়ে যা। সিগারেট জিনিসটা খারাপ হলেও মাঝে মাঝে মেডিসিনের মতো কাজ করে। সব খারাপ জিনিসের একটা ভালো দিক আছে। ইংরাজিতে একটা কথা আছে না, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। হিরু সত্যি সত্যি প্যাকেট ফেলে গেছে। বেশ দামি সিগারেট, বেনসন অ্যান্ড হেজেস। 4টা সিগারেট আছে। জালালউদ্দিন একটা ধরালেন, তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। তিথি শীতল গলায় বলল, টুকু যে বাড়ি ফিরেনি তুমি জানো? জানবো না কেন, জানি। চিন্তা লাগছে না তোমার? চিন্তা তো লাগছেই। চিন্তা লাগবে না কেন? খুবই চিন্তা লাগছে। দেখে কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে খুব সুখেই আছো।
চিন্তা করে হবেটা কি? হিরুর বেলায় তো কম চিন্তা করিনি, তাতে লাভটা কি হয়েছে? তা ঠিক, কোনো লাভ হয়নি। মাঝে মাঝে তোর বেলাও তো এরকম হয়, রাতে বাড়ি ফিরিসনি। তো তোর বেলাতেই যদি... জালালউদ্দিন কথা শেষ করলেন না, তার সিগারেট নিভে গিয়েছিল। তিনি সিগারেট ধরাবার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তিথি বলল, আমি যাচ্ছি বাবা, ভয় নেই, রাতে ফিরে আসবো, তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। তিনি তার জবাব দিলেন না। সিগারেটটা ধরছে না, এত দামি সিগারেট, অথচ বর্ষায় কেমন ড্যাম্প মেরে গেছে। চুলার পাশে রেখে দিলে হতো। সিগারেটের সঙ্গে এক কাপ চা খেতে ইচ্ছে করছে। তিথিকে বললে লাভ হবে না, সে এখন আর রান্নাঘরে ঢুকবে না। মিনু কখন ফিরবে কে জানে, বাজারে গেলে ফিরতে দেরি করে। তিথি এখনও যায়নি, দরজা ধরে দাঁড়িয়ে আছে। জালালউদ্দিন চোখে কিছুই দেখতে পাচ্ছেন না, তবু তার মনে হচ্ছে মেয়েটাকে খুব সুন্দর লাগছে। চেহারা কেমন মায়া মায়া, তবে স্বভাব কঠিন হয়েছে। বয়সকালে এই মেয়ে তার মায়ের চেয়েও কঠিন হবে। তিথি বলল, বাবা। কি? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ধরো আমি যদি কোনো দিন বাড়ি ছেড়ে চলে যাই এবং আর ফিরে না আসি, তাহলে কি হবে? জালালউদ্দিন বিস্মিত হয়ে বললেন, কোথায় যাবি তুই? এসব কী ধরনের কথা? তিথি জবাব না দিয়ে উঠোনে নামল। উঠোনে অনেক পানি, স্যান্ডেল জোড়া হাতে নিতে হয়েছে, অসম্ভব কাদা। বাস স্ট্যান্ড পর্যন্ত খালি পায়ে যেতে হবে। কি বিশ্রী অবস্থা। তিথি কখনো কোনো পুরুষের দিকে ভালো করে তাকায় না। সব পুরুষকেই তার কাছে একরকম মনে হয়, একদল কদাকর হাঁসের ছানার মতো, সব একই রকম, কাউকে আলাদা করা যায় না। তবে তিথি তার আজকের সঙ্গীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যদিও খুঁটিয়ে দেখার মতো কিছুই নেই এই লোকটির। এর বয়স 40 থেকে 45-এর মধ্যে, কিছু বেশিও হতে পারে। গোঁফ অর্ধেকের বেশি পাকা, অবশ্যই মাথার চুল পাকেনি, হয়তো মাথায় কলপ দিয়েছে, গোঁফে দেয়নি, কিংবা দিয়েছিল, বারবার ধোয়ার কারণে উঠে গেছে। লম্বাটে মুখ, খুব খাড়া নাক, চোখে বেমানান এক চশমা। চশমা সাধারণত চোখের সঙ্গে লেগে থাকে, নাকের কারণে এর চশমা চোখ থেকে অনেকখানি দূরে। লোকটির মাথায় চুল খুব পাতলা, কপালের অনেকখানি পুরোপুরি ফাঁকা। সে রুমাল দিয়ে বারবার সেই ফাঁকা জায়গাটা ঘষছে। নার্ভাস একজন মানুষ, হয়তো আগে কখনো অপরিচিত মেয়ে নিয়ে বের হয়নি। এই ধরনের পুরুষ বেশ ভালো, এরা কিছুতেই জড়তা কাটাতে পারে না, অসম্ভব ঘাবড়ে যায় এবং একসময় বিব্রত গলায় বলে, তুমি চলে যাও, আমার কিছু লাগবে না। কেউ কেউ আবার হঠাৎ করে মহাপুরুষ সেজে ফেলে, গম্ভীর গলায় বলে, তোমার মতো মেয়ে এই লাইনে কেন? এইসব ছেড়ে বিয়ে টিয়ে করে সংসারী হও, এখনও তোমার সময় আছে। তারপর বলে, বাড়িতে আছে কে? ফ্যামিলি মেম্বার কত? এই লাইনে আসবার কারণটা কি? না, সোসাইটি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। এই লম্বামুখ মানুষটা কি বলবে কে জানে, অদ্ভুত কিছু করবে কি? এই লম্বামুখ মানুষটা কি বলবে কে জানে, অদ্ভুত কিছু করবে কি? বিচিত্র নয়, নার্ভাস ধরনের পুরুষ প্রায় সময় উদ্ভট কাণ্ড কারখানা করে। বুড়ো ধরনের এক লোক একবার কাঁদো কাঁদো গলায় বলল, কিছু মনে করো না, তুমি আমার মেয়ের মতো। বিশ্রী অবস্থা, এই জাতীয় বিশ্রী অবস্থা মনে হচ্ছে এবারও হবে। লোকটি একটির পর একটি সিগারেট টেনে যাচ্ছে। তার ধোয়া টানার ভঙ্গি, সিগারেটের ছাই ফেলার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে এ সিগারেট খায় না। তারা মগবাজারের একটা চাইনিজ রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে। এগুলিকে বলে ফ্যামিলি রুম। বেলা 3টে-4টের দিকে ফ্যামিলি রুমগুলি ভর্তি হয়ে যায়। বয় পর্দা টেনে দেয়, হুট করে ঢুকে পর্দা ঘেরা মানুষগুলোকে বিরক্ত করে না, যার জন্যে মোটা বকশিস পাওয়া যায়। লোকটি চোখ থেকে চশমা নামিয়ে রুমাল দিয়ে চশমার কাচ মুছছে, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, এর বেশি কিছুই না। তোমার নাম কি? সে প্রশ্নটা করল তিথির দিকে না তাকিয়ে। তিথি বলল, আমার নাম দিয়ে তো আপনার কোনো দরকার নেই। লোকটি এই উত্তর হয়তো আশা করেনি, কেমন হকচকিয়ে গেল।
আমি আগে কখনো এভাবে কারোর সঙ্গে আসিনি, আমার ইচ্ছাও ছিল না। আমি একজন ফ্যামিলি ম্যান, আমার কোনো বদ অভ্যাস নেই। মাঝে মধ্যে সিগারেট খাই, আগে পান খেতাম জর্দা দিয়ে। ডাক্তার বলল জর্দাটা হার্টের জন্য খুব খারাপ, সিগারেটের চেয়েও খারাপ, তাই পানও ছেড়ে দিয়েছি। অবশ্যই এমনিতে পানটা কিন্তু খারাপ না, ভিটামিন সি আছে। আমাকে এসব কথা বলছেন কেন? লোকটি অস্বস্তিতে রুমাল দিয়ে নাক ঘষতে লাগলো, যেন খুব ধাঁধায় পড়ে গেছে। কি করবে কি বলবে বুঝতে পারছে না। তুমি গান জানো? না, জানি না। আর জানলেও আপনি নিশ্চয়ই চান না এখানে আমি একটা গান শুরু করি। না, কি চান? না না, তা চাই না, সব কিছুরই একটা সময় আছে। তুমি বসো, আমি সিগারেটটা নিয়ে আসি। সিগারেট শেষ হয়ে গেছে? একজন বয়কে বলেই এনে দেবে, আপনার যেতে হবে না। না থাক, আমিই যাচ্ছি। লোকটি দ্রুত বের হয়ে গেল। তার চলে যাবার ভঙ্গি দেখে মনে হলো সে আর ফিরবে না। না ফিরলে মন্দ হয় না। তিথির ঘুম পাচ্ছে। সে মনে মনে ঠিক করলো মিনিট 10 অপেক্ষা করে চলে যাবে। না, লোকটি চলে যায়নি, সিগারেট নিয়ে ফিরছে। মুখ ভর্তি পান, তার গায়ের ধবধবে সাদা পাঞ্জাবিতে পানের পেকের দাগ, অথচ একটু আগেই বলেছিল পান খায় না। তিথি বলল, আপনি কি আমাকে অন্য কোথাও নিয়ে যাবেন, নাকি সারাক্ষণ এখানেই কাটাবেন? লোকটি খুবই অবাক হয়ে বলল, আমি তোমার কথা বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাব তোমাকে? সে তো আপনি ঠিক করবেন, কোন হোটেলে কিংবা আপনার বাসায়। কি সর্বনাশের কথা! বাসায় আমার স্ত্রী আছে, বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে, অজিমপুর গার্লস স্কুল। ফরিদা যদি এইসব ব্যাপারে কিছু জানতে পারে তাহলে সে আমাকে কিচ্ছু বলবে না, সোজা ছাদে উঠে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যাবে। ফরিদা হচ্ছে আমার স্ত্রীর নাম। বুঝতে পারছি, খুবই চমৎকার মেয়ে, আদর্শ মা, আদর্শ স্ত্রী। এখন অবশ্যই শরীরটা খুবই খারাপ, বছর 3 ধরে বিছানায় পড়ে আছে, একেবারে কঙ্কাল। ডাক্তার খুব খারাপ ধরনের অসুখ বলে সন্দেহ করছে, বাঁচবে না। তাই নাকি? হ্যাঁ তাই। তোমার নামটা কিন্তু বলনি। আমার নাম পরি। বাহ, সুন্দর নাম। এটা আমার আসল নাম না, নকল নাম। নামের আবার আসল নকল আছে নাকি? কেন থাকবে না? মানুষের মধ্যেও তো আসল মানুষ, নকল মানুষ আছে, যেমন আমি একজন নকল মানুষ। ভদ্রলোক মনে হচ্ছে খুব ধাঁধায় পড়ে গেছে। সে বেশ খানিকক্ষণ চুপচাপ থেকে আচমকা বলল, তুমি ঠান্ডা কিছু খাবে? ফান্টা কিংবা পেপসি? না। খাও, একটা ফান্টা খাও। এই বয়, 2টা ফান্টা দাও। আমি আবার ফান্টা ছাড়া কিছু খেতে পারি না। কোক, পেপসি এইসব আমার কাছে ওষুধের মতো লাগে। আমার নাক আবার খুব সেন্সিটিভ। ফরিদাও আমার মতো, মানে ওর নাকটাও খুব সেন্সিটিভ। দুধের কোনো জিনিস খেতে পারে না, গন্ধ লাগে, অথচ দুধটা এখন তার খাওয়া দরকার। আচ্ছা, তুমি কি দুধে গন্ধ পাও? তিথি হেসে ফেলল। লোকটি বিব্রত স্বরে বলল, আমি খুব আবল তাবল বকছি তাই না? না, ঠিক আছে, বলুন, যা বলতে ইচ্ছা করে। শুধু 6টার আগে ছেড়ে দেবেন, আমি অনেক দূর থাকি। কোথায় থাকো তা দিয়ে তো আপনার দরকার নেই। আপনি নিশ্চয়ই আমায় বাসায় বেড়াতে যাবেন না, নাকি যাবেন? তুমি ওইসব মেয়েদের মতো না, তুমি অন্য রকম। আপনি কি ওইসব মেয়েদের সঙ্গে আগেও মিশেছেন? না। তাহলে বুঝলেন কি করে ওইসব মেয়েরা কেমন? না মানে, যেরকম ভেবেছিলাম তুমি সেরকম না, অন্য রকম। কী রকম ভেবেছিলেন? লোকটি জবাব দিল না, রুমাল দিয়ে মাথা ঘষতে লাগলো। তিথি বলল, গল্প করতে চাচ্ছিলেন, গল্প করুন, চুপ করে বসে আছেন কেন? না মানে, ওঠা দরকার। ওকে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট। তোমাকে ওরা টাকা দিয়েছে তো? হ্যাঁ। ভালো, খুব ভালো, খুবই ভালো। চলুন তাহলে উঠি, 5টা বাজতে দেরি নেই। আর একটু বসো। এই ধরো 10 মিনিট। অবশ্যই তোমার যদি কোনো কাজ না থাকে। আমার কোনো কাজ নেই। লোকটি ভয়ে ভয়ে তার একটা হাত তিথির ডান হাতের ওপর রাখল, রেখেই সরিয়ে নিল। মনে হচ্ছে এই কাজটি করে সে খুব লজ্জা পেয়েছে। তিথি বলল, আপনার টাকাটা তো মনে হচ্ছে জলে গেল। লোকটি নিচু গলায় বলল, তুমি একটি চমৎকার মেয়ে। আমি চমৎকার মেয়ে এটা আপনাকে কে বলল? বোঝা যায়, চেহারা দেখে বোঝা যায়। আচ্ছা, আপনি কি করেন? ছোটোখাটো ব্যবসা করি। তেমনি কিছু না, তবে খারাপও না। গত বছর গাড়ি কিনলাম একটা, তবে আমি অবশ্যই গাড়িতে চড়ি না।
কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগে। রিক্সাটা এদিক দিয়ে ভালো, হাওয়া খেতে খেতে যাওয়া যায়। 5টা বেজে গেছে, চলুন উঠি। তুমি আগে যাও, আমি পরে আসছি, কেউ দেখে ফেলবো সেজন্যে। লোকটি তার জবাব দিল না। তিথি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি কি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারেন? আমি এসএসসি পাশ করেছি। কীরকম চাকরি? যে কোনো চাকরি, টাইপিস্টের চাকরি বা এই জাতীয় কিছু। টাইপিং জানো? জনম জনম উপন্যাসটি কেমন লাগলো সেটি নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তই কাম্য। আপনারা যদি কেমন হয়েছে সেটি জানান, তাহলে নিশ্চয়ই আমি পরবর্তী পর্বও পাঠ করব। নমস্কার, আমি প্রিয়া।